আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন আটক, ঘটনা কি? কাফনের কাপড় সহ শাহজাহান চৌধুরীকে হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান। খুঁটিতে বেঁধে পানি ঢালা সেই নারীর সম্পর্কে যা জানা গেল। মাদুরোর ঘরেই ঘাপটি মেরে বসেছিল গাদ্দার, সিআইকে দিয়েছিল সব তথ্য। মুস্তাফিজ কেন বাদ? মোদিজির বোন সেজে দিল্লিতে বসে আছে হাসিনা, তাকে বাংলাদেশে পাঠান ওয়াইসি। এবার বিস্তারিত। রাজধানীর গুলশানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ। রোববার 4 জানুয়ারি সকাল 10টা 50 গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে থেকে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন। পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে। এর কিছুক্ষণ পর বেলা 11টা 15 একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে 2 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড় সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে ডাকযোগে প্রাপ্ত ওই চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়। চিঠিতে তারিখ দেওয়া হয়েছে 23 ডিসেম্বর 2025। কথিত ব্যাটালিয়ন 71 কক্সবাজার আঞ্চলিক কোঅর্ডিনেটর পরিচয়ে মমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয়, জনাব আসসালামু আলাইকুম, আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। চিঠিতে আরও বলা হয়, অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি 24 ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে খোঁজ খবর নেন। বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তবে এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। হুমকির ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান। এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উখিয়া থানার ওসি নূর আহমদ জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে, প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজধানীর গুলশানে তীব্র শীতের মধ্যে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রোববার 4 জানুয়ারি সিসিটিভি ফুটেজ দেখে তাদের আটক করা হয়। রোববার 4 জানুয়ারি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য জানান। জানা যায়, গত শুক্রবার সকাল 7:30টার দিকে গুলশানের নন্দা এলাকার মোরেল বাজারের মার্কাজুত তালিম আল ইসলামী মাদ্রাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল। ওই নারী মাদ্রাসার 2য় ও 3য় তলায় গিয়ে চুরির উদ্দেশ্যে পাঞ্জাবি পকেট তল্লাশি করতে শুরু করেন। কিছু শিক্ষার্থী তাকে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে আটক করে। নির্যাতিত নারীর পরিচয় সম্পর্কে ওসি মোহাম্মদ রকিবুল হাসান বলেন, ওই নারী ভবঘুরে। তিনি ওই দিন সকালে ওই মাদ্রাসায় ঢুকেছিলেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে তারা তাকে চুরির অভিযোগে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে দেয়। ওসি রাকিবুল বলেন, নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্থার ঘটনায় কেউ মামলা করেননি। আমরা স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে 5 জনকে আটক করেছি। তাদের মধ্যে 3 জন অপ্রাপ্তবয়স্ক। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, তাতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, আমরা সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এই পরিস্থিতিতে কিছু সময়ের জন্য
কারওয়ান বাজার মোড় হয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারীরা বসুন্ধরা শপিং মলের সামনে অবস্থান নেন। উল্লেখ্য, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার পর জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ তুলে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাকে যেভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বন্দী করা হয় তাতে অবাক হয়েছেন অনেকেই। মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়েছে মূলত একজন বিশ্বাসঘাতকের কারণে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত তথ্য পাচার করছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে। ফলে অভিযানের সময় মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল যুক্তরাষ্ট্র। রোববার ৪ জানুয়ারি এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই। অভিযানের পরিকল্পনা চলছিল বহু মাস ধরে এবং এর অংশ হিসেবে বারবার মহড়া দেওয়া হয়। সূত্র অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয় কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। কিভাবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে তার প্রতিটি ধাপ ছিল পূর্ব পরিকল্পিত। সিআইএর একটি ছোট দল গত আগস্ট থেকে সক্রিয় ছিল ভেনেজুয়েলায়। মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে তারা। মাদুরোর ঘনিষ্ঠ একজন ব্যক্তি গোপনে কাজ করছিলেন সিআইএর জন্য এবং অভিযান চলাকালে তার অবস্থান নিশ্চিত করতে প্রত্যক্ষ ভূমিকা রাখেন তিনি। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ৪ দিন আগে অভিযানের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত শুক্রবার রাত 10:46 চূড়ান্ত নির্দেশ দেন ট্রাম্প। সে অনুযায়ী শুক্রবার গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই অভিযানে 20টি ঘাঁটি থেকে 150টির বেশি আকাশযান অংশ নেয়, যার মধ্যে F-35, F-22 এবং B-1 বোমারু বিমান ছিল। হামলার আড়ালে ভারী অস্ত্রসহ কারাকাসে প্রবেশ করে মার্কিন স্পেশাল ফোর্স। রাত 1টার দিকে মার্কিন সেনারা মাদুরোর আবাসিক কম্পাউন্ডে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত সেনা ও এফবিআই সদস্যরা অত্যন্ত সুরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত ভবনটিতে ঢুকে পড়েন। মার্কিন সেনারা ভবনের ভেতরে ঢোকার পর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। ট্রাম্প জানান, মাদুরো একটি সেফ রুমে ঢোকার চেষ্টা করলেও দরজা বন্ধ করতে পারেননি। অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হননি। ভেনেজুয়েলার আকাশসীমা ত্যাগ করার সময় মার্কিন বাহিনীর একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষে জড়ায়। ভোর 3:20 হেলিকপ্টারগুলো সমুদ্রের ওপর পৌঁছায়। মাদুরো ও তার স্ত্রী তখন হেলিকপ্টারের ভেতরেই ছিলেন। প্রায় 7 ঘন্টা পর ট্রাম্প আরেকটি পোস্ট দেন ট্রুথ সোশ্যালে। সেখানে চোখ বাঁধা ও হাতে কড়া পরা অবস্থায় ধূসর ট্রাউজার পরিহিত মাদুরোর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল, ইউএসএস আয়োজিমা জাহাজে নিকোলাস মাদুরো। পুরো অভিযানটাই শুরু থেকে শেষ পর্যন্ত লাভ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলায় চালানো এ সামরিক অভিযানকে টেলিভিশন শো দেখার মতো চমকপ্রদ বলে বর্ণনা করেছেন তিনি। শুধু তাই নয়, এখন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে বাংলাদেশিদের পাঠিয়ে দেওয়া হয়েছে। বলছে, আমি বলবো, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। সম্প্রতি দেশটির এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবর, আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তারা মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো, আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি, আরে আরেকজনকে ফেরত পাঠান যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর আগেও ওয়াইসি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের 3য় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর।
অলাভজনক প্রতিষ্ঠান থেকে $500 বিলিয়ন দানবীয় কোম্পানিতে রূপান্তর হলেও ওপেন এআই এর প্রযুক্তিগত একটি পুরনো কাঁটা এখনও দূর করা সম্ভব হয়নি, আর তা হলো হ্যালুসিনেশন বা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য পরিবেশন করা। চ্যাটজিপিটি বা এ ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো অনেক সময় এমন সব তথ্য সরবরাহ করে যার কোনো বাস্তব ভিত্তি নেই। দীর্ঘদিন ধরে মনে করা হতো যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ ডেটার কারণে এমনটি হয়, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় এই ধারণা বদলে দিয়েছে। ওপেন এআই এবং জর্জিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের মতে এমনকি নিখুঁত ডেটা দিয়ে প্রশিক্ষণ দিলেও এই মডেলগুলো সব জানতে হতে পারবে না, কারণ কিছু প্রশ্নের উত্তর আসলে অজানাই থেকে যায়। গবেষণায় উঠে এসেছে যে এই সমস্যার মূল উৎস লুকিয়ে আছে এআই এর প্রশিক্ষণ প্রক্রিয়ার ভেতরেই। বর্তমানে পরীক্ষাগুলোতে মডেলের আমি জানি না বলার চেয়ে আত্মবিশ্বাসী অনুমানকে বেশি নম্বর বা পুরস্কার দেওয়া হয়। ফলে মডেলগুলো অজান্তেই শিখে নেয় কিভাবে ভুল তথ্যকে সত্যের মতো করে উপস্থাপন করা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন মডেলগুলোকে যদি অতিরিক্ত সত্যনিষ্ঠ করা হয় এবং তারা যদি বারবার আমি জানি না বলতে শুরু করে, তবে ব্যবহারকারীরা অন্য বিকল্পের দিকে চলে যেতে পারে। আর ব্যবসায়িক সাফল্যের জন্য ব্যবহারকারীর সম্পৃক্ততা বজায় রাখা ওপেন এআই এর মতো প্রতিষ্ঠানগুলোর জন্য এখন বড় চ্যালেঞ্জ। এবার খেলার খবর। মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই সঙ্গে আইসিসিকে জানানো হয়েছে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজন করার জন্য, আর এই প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসিও। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আপত্তি করছে না, তবে এমন সিদ্ধান্ত এলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যা আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা সম্ভব। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্স 3টি ম্যাচ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ নির্ধারিত ছিল। এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না। বিসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে যেমন বাংলাদেশের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।